এখন ভাইয়া আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ, আয়তাকার সেকশনের মোমেন্ট ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা নির্ণয়ের প্রমাণটা দেখব। ঠিক আছে, তো তোমরা যারা আমাদের চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে লাইক করে দাও। আর তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা এখন বর্তমানে তৃতীয় সেমিস্টারে আছো, তোমাদের জন্য চতুর্থ সেমিস্টারে কারিগরি এক্সপার্টের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে একদম সেমিস্টারের শুরুতেই সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট একটা কোর্স লঞ্চ করা হবে এবং সেখানে তোমরা সেমিস্টারের শুরুতেই একদম সম্পূর্ণ সিলেবাসের উপর একটা ফ্রি কোর্স পেয়ে যাবা। তো এর জন্য তোমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হবা এবং আমি তোমাদের জন্য আলাদা একটা গ্রুপ ক্রিয়েট করব, সেখানে তোমরা সবাই অ্যাড হয়ে যাবে এখন থেকেই। তাহলে আশা করতেছি তোমাদের ফাইনাল পরীক্ষার পরপরই আমি তোমাদের ক্লাসগুলো ওই গ্রুপে আপলোড করে দেবো। ঠিক আছে, তো অবশ্যই তোমরা পিন কমেন্ট থেকে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবা। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রমাণটা শুরু করি। তো আয়তাকার সেকশনের ক্ষেত্রে আমাদের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হবে। তো এই ক্ষেত্রে দেখো, আমরা ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে একটা ক্ষুদ্র অংশের আগে মোমেন্ট অফ ইনারশিয়া বের করব, এরপর এটাকে ইন্টিগ্রেশন করে আমরা সম্পূর্ণ অংশের জন্য যে মোমেন্ট অফ ইনারশিয়া হবে সেটা বের করে ফেলবো। ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা প্রথমে কি করব, এই ক্ষুদ্র অংশের জন্য মোমেন্ট অফ ইনারশিয়া বের করব, তারপর ইন্টিগ্রেশন করে সম্পূর্ণ অংশের জন্য মোমেন্ট অফ ইনারশিয়া বের করে ফেলবো। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা কি এখানে লিখবো বাংলায়, যে ধরি যে হচ্ছে আমাদের এখানে যদি নাম দেই এ বি সি ডি, তাহলে এখানে লিখবা ধরি এ বি সি ডি একটি আয়তক্ষেত্র যার এবি ইজ ইকুয়াল টু বি ও বিসি ইজ ইকুয়াল টু ডি। হ্যাঁ, লেখার পর লিখবা এখন ভর কেন্দ্র গামী এক্স এক্স অক্ষ হতে অয় দূরত্বে ডিওয়াই পুরুত্বের একটি ফালি কল্পনা করি। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, এটা এবিসিডি একটা আয়তক্ষেত্র, এর ভরকেন্দ্রগামী এক্স এক্স অক্ষ হতে ওয়াই পরিমাণ দূরত্বে ডিওয়াই পুরুত্বের একটা ক্ষুদ্র ফালি বা স্ট্রিপ আমরা কল্পনা করে নিলাম। ঠিক আছে, এখন আমরা এই ক্ষুদ্র ফালির কি করব, ক্ষেত্রফল বের করব। তোমরা এখানে লিখবা ক্ষুদ্র ফালির ক্ষেত্রফল, যেহেতু ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল সেজন্য আমরা এটাকে কি দিয়ে প্রকাশ করব, ডি এ দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, কি দিয়ে, ডি এ দ্বারা। তাহলে ডি এ ইজ ইকুয়াল টু আমরা কি পাবো, দেখো তো এখানে ক্ষুদ্র অংশের প্রস্থ তো আমাদের আয়তক্ষেত্রের প্রস্থের সমান অর্থাৎ বি এর সমান, কিন্তু পুরুত্ব কত, ডিওয়াই পরিমাণে। তাহলে এটাও কিন্তু একটা ছোট আয়তক্ষেত্র টাইপের। আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি, প্রস্থ গুণন দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এখানে দেখো আমাদের ক্ষেত্রফল হবে বি ইন্টু ডিওয়াই। ঠিক আছে, এখন আমরা কি করব, এখন আমরা এই ক্ষুদ্র অংশের মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করব। কিসের সাপেক্ষে, এই ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ক্ষুদ্র অংশের মোমেন্ট অফ ইনারশিয়া বের করব। ঠিক আছে, তাহলে এখানে তোমরা লিখবা ভরকেন্দ্রগামী অক্ষ এক্স এক্স এর সাপেক্ষে ক্ষুদ্র অংশের মোমেন্ট অফ ইনারশিয়া। মোমেন্ট অফ ইনারশিয়া আমরা কি জানি, মোমেন্ট অফ ইনারশিয়া ইজ ইকুয়াল টু জানি ক্ষেত্রফল গুণন অক্ষ হতে ক্ষেত্রফল পর্যন্ত দূরত্বের বর্গের গুণফল। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আই এক্স হবে, আই আমাদের যেটা ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে করতে, তাহলে সিজি এক্স হবে হলো কি হবে, এখানে আমাদের ক্ষেত্রফল কত পাইছি, বি ডিওয়াই। তাহলে বি ডিওয়াই ইন্টু এর সঙ্গে আমাদের অক্ষ থেকে ওই ক্ষেত্রফল পর্যন্ত দূরত্ব ওয়াই
এর উপর স্কোয়ার। তাহলে এটা আমরা কি লিখতে পারবো, ICGX ইজ ইকুয়াল টু, এটা আমরা লিখতে পারবো হচ্ছে ওয়াই স্কোয়ার BDY। ঠিক আছে, এখন ভাই আমরা কি পাইলাম, ক্ষুদ্র অংশের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া পাইলাম কিসের সাপেক্ষে, এই বর্গেন্দ্রগামী এক্স এক্স অক্ষের সাপেক্ষে। এখন আমরা কি করব, এখানে একটা ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, ইন্টিগ্রেশন করলে আমরা কি হয় জানি, ইন্টিগ্রেশন করলে আমরা জানি কোন একটা ক্ষুদ্র অংশকে ইন্টিগ্রেশন করলে আমরা সম্পূর্ণ অংশের জন্য একটা ভ্যালু পাই। ঠিক আছে, তাহলে এখানে ক্ষুদ্র অংশের মোমেন্ট অফ ইনার্শিয়ার পরিমাণকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কি পাবো, এই সমগ্র আয়তক্ষেত্রের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া পাবো কিসের সাপেক্ষে, ভরকেন্দ্রগামী এক্স অক্ষের সাপেক্ষে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের আবার লিমিট ধরতে হবে, সেটা কি দেখো, আমরা এই স্ট্রিপটা এই আয়তক্ষেত্রের কোন কোন জায়গায় বিবেচনা করতে পারতাম, একদম টপ থেকে একটু নিচে, একটু নিচে, একটু নিচে, এরকম করে আবার এই এক্স অক্ষের নিচে, এরকম করে আমরা এই আয়তক্ষেত্রের যে কোনো জায়গায় কল্পনা করতে পারতাম। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের এই এক্স অক্ষের হয় উপরে নিতে পারতাম, না হলে নিচে নিতে পারতাম। তাহলে আমরা কতটুকু অংশের মধ্যে নিতে পারতাম, নিচের দিকের অংশ কতটুকু দেখো তো, d/2 এবং উপরের অংশটুকু কত, d/2, অর্থাৎ আয়তক্ষেত্রের এই ভরকেন্দ্রগামী অক্ষ এই আমাদের আয়তক্ষেত্রের গভীরতাটাকে দুই ভাগে ভাগ করে ফেলছে, একটা হচ্ছে উপরের অর্ধেক অংশ এবং নিচের অর্ধেক অংশ। আর আমরা জানি নিচের অর্ধেক অংশ কি হয়, নেগেটিভ, অর্থাৎ আমাদের অক্ষের নিচের অংশের দিকে মানটা কি হয়, নেগেটিভ হয়, এবং উপরের অংশের দিকের মানটা পজিটিভ হয়। তাহলে এখানে আমাদের লিমিট হবে হচ্ছে -d/2 থেকে +d/2 পর্যন্ত। ঠিক আছে, তাহলে এখানে তোমরা এখন লিখবা সম্পূর্ণ আয়তাকার অংশের জন্য ICGX। ঠিক আছে, ইজ ইকুয়াল টু কি হবে, ইন্টিগ্রেশন, আমাদের লোয়ার লিমিট কি বললাম, যেহেতু এক্স অক্ষের নিচে আমাদের অর্ধেক অংশ আছে সেজন্য -d/2, আর উপরে অর্ধেক অংশ আছে এজন্য +d/2 হচ্ছে আপার লিমিট। ঠিক আছে, এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। আর আমাদের মান কি ছিল ভাই এখানে, ওয়াই স্কোয়ার BDY, এটা ছিল না, এটা ছিল কিন্তু। তাহলে এখন দেখো আমরা এখান থেকে কি করব, এখান থেকে হচ্ছে আমরা বিটা কিন্তু কনস্ট্যান্ট, অর্থাৎ আমাদের আয়তাকার সেকশনের প্রস্থের কি কোনো এখানে পরিবর্তন হবে, কোনো কিন্তু পরিবর্তন হবে না। তাহলে আমরা কনস্ট্যান্টকে এখানে কি করব, বাইরে নিয়ে নিব। তাহলে আমরা একটু এই সাইডে করি, এটা ইজ ইকুয়াল টু বি ইন্টিগ্রেশন -d/2 +d/2, ভিতরে থাকতেছে ওয়াই স্কোয়ার DY। ঠিক আছে, এখন আমরা কি করব ভাই, ইন্টিগ্রেশনের একটা সূত্র আমরা কি দেখছিলাম, x⁴n dx ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি x⁴n + 1 ডিভাইডেড বাই n + 1। এই সূত্র কি তোমাদের মনে আছে, তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারে ইন্টিগ্রেশনের মাঝে কিন্তু এরকম একটা সূত্র ছিল, আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে দেখো ইন্টিগ্রেশনটা আমরা যদি উঠায় দেই এবং আমরা যদি এখানে ইন্টিগ্রেশন করে দিই, তাহলে হবে কি y⁴2 + 1 ডিভাইডেড বাই 2 + 1। ঠিক আছে, এবং আমাদের এখানে লোয়ার লিমিট ছিল -d/2, আপার লিমিট ছিল হচ্ছে +d/2। তাহলে এরপর আমরা কি করব, দেখো এখান থেকে আমরা কি করে দেব, এই যে 2 + 1 = 3 টাকে বাইরে বের করে দেব। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি হবে, b/3, তাই তো, যেহেতু এটা ভাগ অবস্থায় ছিল বাইরে নিয়ে আসলে কি হবে, নিচে থাকবে, আর ভিতরে থাকতেছে কি y⁴। এখানে আমাদের লোয়ার লিমিট -d/2, আপার লিমিট +d/2। এখন ভাই আমরা এখান থেকে লিমিটটা উঠাই দেব, তাহলে কি হবে দেখো, আপার y এর জায়গায় একবার আপার লিমিটটা বসবে, আবার y এর জায়গায় একবার লোয়ার লিমিটটা বসবে। ঠিক আছে, তাহলে b/3 এখানে হবে হচ্ছে d/2, অর্থাৎ y এর জায়গায় যদি আমরা d/2 দেই, আর এর উপর কিউব ছিল, তাহলে d/2 এর উপর কিউব, এখানে একটা সূত্রের মাইনাস, অর্থাৎ এই লিমিটটা উঠায় দেওয়ার সময় আপার লিমিট লেখার পর একটা মাইনাস দেওয়া লাগে। ঠিক আছে, মাইনাস কি, -d/2 এর উপর কিউব। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত হলো। দেখো এরপর আমরা কি করব, এরপর আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা কি করব, কিউবটা একদম এখানে বসায় দেই। তাহলে b/3 d³/8 মাইনাস মাইনাসে কিন্তু এখানে প্লাস হয়ে যাবে। দেখো আমাদের এখানে যদি স্কোয়ার থাকতো তাহলে ভেতরের মাইনাসটা প্লাস হয়ে যেত, কিন্তু এখানে আমাদের পাওয়ার হচ্ছে কি, বিজোড় সংখ্যায় আছে, তাহলে এই মাইনাসটা কিন্তু মাইনাসই থেকে যাবে এখানে। তাহলে এই 2 মাইনাসে এখানে প্লাস হয়ে গেল, আর এখানেও থাকতেছে d³/8। ঠিক আছে, তাহলে এখানে তোমরা লসাগুটা করে দাও, লসাগু হবে b/3, এখানে ভেতরে লসাগু করলে দুইটা যেহেতু আমাদের
সেম, তাহলে এখানে আমাদের কি হবে, লসাগু নিলে 8 হবে। ঠিক আছে, তাহলে উপরে আমাদের কি হবে, ডি বাই ডি কিউব প্লাস ডি কিউব। ঠিক আছে, তাহলে এরপর আমাদের এখানে কি হবে, বি ডিভাইডেড বাই 3, উপরে থাকতেছে 2d কিউব, নিচে হচ্ছে 8। এটা যদি তোমরা কাটাকাটি করো তাহলে আসবে বি ডিভাইডেড বাই 3 ইন্টু ডি কিউব ডিভাইডেড বাই 4। এখান থেকে তোমরা সবকিছু গুণ করে দিলে, অর্থাৎ উপরেরটা উপরেরটা, তাহলে আসবে বিডি কিউব ডিভাইডেড বাই 12। দেখো আমাদের কিন্তু এক্স অক্ষের সাপেক্ষে প্রমাণটা হয়ে গেল। এখন তোমরা ওয়াই অক্ষের সাপেক্ষে যে জিনিসটা হবে, প্রমাণটা হবে, সেটা তোমরা জাস্ট কিভাবে লিখে দিবা, এইভাবে লিখে দিবা। হ্যাঁ, আমি একটু মুছে দিলাম এগুলা, একটু এভাবে লিখে দিবা যে অনুরূপভাবে এখানে তোমরা লিখবা আইসিজি ওয়াই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন। এক্ষেত্রে আমাদের দেখো ডিওয়াই আসছিল, যখন আমাদের চিত্রটা এরকম হবে, ঠিক আছে, এরকম হবে, তখন আমাদের এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এবং ক্ষুদ্র ফালিটা যখন আমরা এই বরাবর কল্পনা করব, তখন আমাদের ওয়াই অক্ষ থেকে এই ক্ষুদ্র ফালির দূরত্ব হবে এক্স, এবং এই পুরুত্বটা হবে হচ্ছে ডিএক্স পরিমাণে। ঠিক আছে, তখন আমাদের এই যে এখানে যেমন কি ছিল, ওয়াই স্কোয়ার, আমাদের কিরকম ছিল, এই রকম ছিল, তোমার হচ্ছে ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার ডিওয়াই। কিন্তু যখন আমাদের দেখো এখানে এ ওয়াই পরিমাণ দূরত্বে প্লাস আমাদের পুরুত্বটা হচ্ছে ডি এক্স, তখন আমাদের এখানে আসতে হলো ইন্টিগ্রেশন বি এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে তোমরা ওয়াই অক্ষের সাপেক্ষে কি লিখতে পারবা, বি এক্স স্কোয়ার ডিএক্স। এরপর সেম এইভাবে ক্যালকুলেশন করে সর্বশেষে যে তোমরা পাবা হচ্ছে, দেখো এই ক্ষেত্রে তোমরা পাবা হচ্ছে, এখানে আমাদের লিমিট কিন্তু আবার এখানে অন্যরকম হবে। দেখো এক্ষেত্রে আমাদের প্রস্থটা কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে ওই অক্ষের সাপেক্ষে, তাহলে এই পাশেরটা নেগেটিভ বি ডিভাইডেড বাই 2, এই পাশেরটা হচ্ছে পজিটিভ বি ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমাদের লিমিট হবে মাইনাস বি ডিভাইডেড বাই 2, আপার লিমিট হবে প্লাস বি ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে তোমরা পুরোটা ক্যালকুলেশন করে ওইটার মতো অনুরূপভাবে ক্যালকুলেশন করে শেষে পাবা হচ্ছে ডিবি কিউব ডিভাইডেড বাই 12। তো এখানে বি এর উপর কিউ হবে নাকি ডি এর উপর কিউ হবে, এটা তোমরা মনে রাখার একটা সহজ টেকনিক মানে মাথায় রাখতে পারো। সেটা কি, দেখো যখন তোমরা এক্স অক্ষের সাপেক্ষে অর্থাৎ ভরকেন্দ্রগামী এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতেছো, তখন দেখো আমাদের এই যে প্রস্থটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল, তাহলে সমান্তরাল অক্ষটা কিন্তু দেখো ফ্রি আছে, আর উলম্ব অক্ষটার উপর অর্থাৎ উলম্ব বাহুটার উপর মানের উপর কিউব আছে, অর্থাৎ আমাদের এক্স যেটা সমান্তরালে থাকবে সেটা ফ্রি থাকবে এবং অন্যটার উপর কিউব থাকবে। আর ওয়াই অক্ষের ক্ষেত্রে দেখো ডিবি কিউব ভাগ 12, এক্ষেত্রে আমাদের কি ওয়াই অক্ষ কিসের সমান্তরাল, এই ডি বাহুর সমান্তরাল না, তাহলে ডি বাহুর মান দেখো এখানে ফ্রি আছে, এবং হচ্ছে আমাদের এই আমাদের অন্য যে বাহুটা আছে সেটার উপর আমাদের কি আছে, সেটার উপর আমাদের কিউব আছে, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরালে এখানে বি, সেজন্য বি ফ্রি, এভাবে মনে রাখতে পারো, এবং ওয়াই অক্ষের সমান্তরালে এখানে ডি বাহু, সেজন্য এখানে ডি ফ্রি, অর্থাৎ ডির উপর কোনো পাওয়ার নেই। ঠিক আছে, তাহলে এভাবে তোমরা এই জিনিসটা মনে রাখতে পারো। এখন ভাই আমরা আরো একটা গুরুত্বপূর্ণ প্রমাণ, সেটা হচ্ছে কি ত্রিভুজের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া। এটা হচ্ছে তোমাদের, এটা যদিও একটু সহজ ছিল, এটা একটু টাফ আছে। হ্যাঁ, তোমরা এটা যদি বুঝে থাকো তাহলে ওটা অবশ্যই বুঝতে পারো, আমি তোমাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তাহলে চলো আমরা এখন ত্রিভুজের জন্য ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়ার সূত্র বের করি। ঠিক আছে, এখন ভাই আমরা আরো একটি গুরুত্বপূর্ণ প্রমাণ, ত্রিভুজ সেকশনের জন্য আমাদের যে মোমেন্ট অফ ইনারশিয়ার সূত্র আছে সেটা আমরা প্রমাণ করব। ঠিক আছে, অর্থাৎ ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যে মোমেন্ট অফ ইনারশিয়ার সূত্র আছে সেটা আমরা প্রমাণ করব। তাহলে ভাইয়া দেখো এখানে আমাদের বেশ কিছু জিনিস বোঝার আছে, অর্থাৎ ভালোভাবে তোমাদের জিনিসগুলো বুঝতে হবে। প্রথমে আমরা এই ত্রিভুজের ভূমি অর্থাৎ এবি অক্ষের সাপেক্ষে, এই এবি অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া বের করব। এরপর একটু আগে কিন্তু আমরা সমান্তরাল অক্ষীয় উপপাদ্য সম্পর্কে আলোচনা করছি, সেই সমান্তরাল অক্ষীয় উপপাদ্যের সাহায্যে এটার আমরা কি করব, মোমেন্ট অফ ইনারশিয়া বের করব। ঠিক আছে, অর্থাৎ ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া বের করব। তাহলে চলো আমরা এটা শুরু করি। তো এক্ষেত্রে তোমরা বাংলা কথা যেটা লিখবে সেটা আমি মুখে বলে দিচ্ছি। সেটা কি, ধরি এবিসি একটি ত্রিভুজ যার ভূমি হচ্ছে এবি ইজ ইকুয়াল টু বি, এবং আমাদের গভীরতা বা উচ্চতা এসি ইজ ইকুয়াল টু এইচ। ঠিক আছে, এটুকু পর্যন্ত বলবা। বলার পরে বলবা যে ভূমি এবি হতে ওয়াই পরিমাণ দূরত্বে ডিওয়াই পুরুত্বের, কি পুরুত্বের, ডিওয়াই পুরুত্বের একটি ক্ষুদ্র ফালি বিবেচনা করি। ঠিক আছে, তাহলে এই ডিওয়াই পুরুত্বের ক্ষুদ্র ফালি আমরা বিবেচনা করলাম। এখন আয়তাকার সেকশনের ক্ষেত্রে কি হয়েছিল, দেখো আয়তাকার সেকশনের ক্ষেত্রে আমরা যে এই জায়গাতে একটা ক্ষুদ্র ফালি নিয়েছিলাম, এখানে আয়তাকার সেকশনের প্রস্থ যা ছিল ক্ষুদ্রাকার ফালিও
প্রস্থেও সেটাই ছিল, কিন্তু ত্রিভুজটা দেখো তো আস্তে আস্তে উপরের দিকে যা শুরু হয়ে যাচ্ছে না, তার মানে এই প্রস্থ সমান কি তুমি এই জায়গার প্রস্থ বলতে পারবে, ক্ষুদ্র ফালির প্রস্থ বলতে পারবা? ক্ষুদ্র ফালির প্রস্থ কিন্তু বলতে পারবে না। সেক্ষেত্রে আমরা এই জায়গার প্রস্থটা কি ধরে নিছি, এস ধরে নিছি। এখন এই এস এর ভ্যালু আমাদের বের করতে হবে। এই এস এর ভ্যালু বের করাটা তোমরা একটু ভালোভাবে বোঝো। আমরা কি জানি, সদৃশকোণী ত্রিভুজের, অর্থাৎ যে ত্রিভুজের, দুইটা ত্রিভুজের বা একাধিক ত্রিভুজের, সেটা এখন ছোট হোক বা বড় হোক দেখতে, ঠিক আছে, যদি তিনটা কোণই সমান হয়, ঠিক আছে, ধরলাম এটা বি, এটা হচ্ছে বি প্রাইম এইচ প্রাইম, আর এটা ধরলাম হচ্ছে এইচ, এটা হচ্ছে বি, ঠিক আছে। যদি এই দুইটা ত্রিভুজের তিনটা কোণই সমান হয় তাহলে এদেরকে কি বলা হবে, সদৃশকোণী ত্রিভুজ বলা হবে। এবং এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সবসময় কি হবে, সমান হবে। অর্থাৎ অনুরূপ বাহুগুলোর অনুপাত সবসময় সমান হবে। যেমন কিভাবে বলতে পারো, দেখো প্রস্থ এবং এই ত্রিভুজের প্রস্থ এবং এই ত্রিভুজের প্রস্থের, সরি, অনুরূপ বাহুগুলো বললে ভুল হবে, এক্ষেত্রে এভাবে বলা যায় যে হচ্ছে এই ত্রিভুজের যে কোনো দুই বাহুর অনুপাত এই ত্রিভুজের যে কোনো দুই বাহুর অনুপাতের সমান হবে। অর্থাৎ আমরা যদি এই ত্রিভুজের ভূমি এবং লম্বের অনুপাত করি, এই ত্রিভুজের ভূমি এবং লম্বের অনুপাত করি, তাহলে দুইটা অনুপাত কি হবে, সমান হবে। সেটা কিরকম দেখো, আমরা এই ত্রিভুজের ভূমি এবং লম্বের অনুপাত করি, অর্থাৎ এইচ ডিভাইডেড বাই বি করি, ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো এই ত্রিভুজেরও লম্ব এইচ প্রাইম ডিভাইডেড বাই ভূমি বি প্রাইম, ঠিক আছে। অর্থাৎ সদৃশকোণী ত্রিভুজ হলে অনুরূপ দুই বাহুর অনুপাত অপর ত্রিভুজের অনুরূপ দুই বাহুর অনুপাতের সমান হবে, ঠিক আছে। তাহলে আশা করতেছি এটা তোমরা জানো, কারণ এটা আমরা ত্রিকোণমিতিতে বা আমাদের 9-10-এ কিন্তু এটা পড়ে আসছি। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের এই ত্রিভুজ আর মানে যে আমাদের ক্ষুদ্র ফালি দ্বারা বিভক্ত উপরে ছোট ত্রিভুজ এবং সম্পূর্ণ যে ত্রিভুজ আছে, এই দুইটা ত্রিভুজ কি সদৃশকোণী ত্রিভুজ না? সদৃশকোণী ত্রিভুজ কিন্তু। তাহলে এই ছোট অংশটা আমি এখানে আবার ড্র করছি, দেখো এই ক্ষেত্রে কি আমাদের ভূমি থেকে যদি ক্ষুদ্র ফালি পর্যন্ত দূরত্ব ওয়াই হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কি হবে, পুরোটা হচ্ছে এইচ, এইটুকু হচ্ছে ওয়াই, তাহলে এইটুকু কি হবে, পুরোটা থেকে ওয়াই পরিমাণ বাদ দিলে, অর্থাৎ এইচ মাইনাস ওয়াই। অর্থাৎ তাহলে এই বাহুর মান আমরা কত পেলাম, এইচ মাইনাস ওয়াই। এখন ভাইয়া আমাদের কি করতে হবে, দেখো এই এস এর ভ্যালুটা বের করতে হবে, তাই তো। তাহলে আমরা কি করব, এখানে এই ছোট ত্রিভুজের ভূমি এবং যদি লম্ব বলে এটাকে লম্বের অনুপাত, এবং বড় ত্রিভুজের ভূমি এবং লম্বের অনুপাত লিখবো, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবা, লিখবা যে যেহেতু যেহেতু তোমরা কি লিখবে, যেহেতু লিখবে এটা তোমরা যদি একটা নাম দাও, আচ্ছা নাম দেওয়ার দরকার নেই, তোমরা এখান থেকে ডাইরেক্ট লিখতে পারো যে হচ্ছে দুটি ত্রিভুজ সদৃশ কোণী, অতএব এস ডিভাইডেড বাই, আমরা হচ্ছে এখানে ভূমি এবং লম্বের অনুপাত করব, ঠিক আছে, যেটা বের করবো সেটাকে উপরে রাখবো। তাহলে এস ডিভাইডেড বাই এইচ মাইনাস ওয়াই, বড়টার ক্ষেত্রেও ভূমি উপরে থাকবে লম্ব নিচে থাকবে, অর্থাৎ বি ডিভাইডেড বাই এইচ, এভাবে লিখতে পারবা, ঠিক আছে। এখান থেকে এসটাকে রেখে বাকিগুলোকে পাশে পার করে দাও, তাহলে এখান থেকে তুমি এস এর ভ্যালু পাবে, এস ইজ ইকুয়াল টু বি ইন্টু এইচ মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এইচ। তাহলে আমরা দেখো এস এর কিন্তু একটা ভ্যালু পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে দেখো আমরা এস এর কিন্তু একটা ভ্যালু পেয়ে গেছি। তাহলে আমরা ভূমির মান পেয়ে গেছি, আমরা প্রস্থ বা পুরুত্ব জানি। তাহলে এখন আমরা ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল সমান কি লিখব, ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল যদি ডিএ ধরি, ডিএ ইজ ইকুয়াল টু এস ইন্টু ডিওয়াই, তাই তো। এখন এখানে এস এর ভ্যালু বসাও, তাহলে ডিএ ইজ ইকুয়াল টু এস এর ভ্যালু আমরা দেখলাম হচ্ছে বি ইন্টু এইচ মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এইচ, এর সঙ্গে আমাদের ক্ষুদ্র পুরুত্ব গুণ করবো, তাহলে আমরা কি পাবো, ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল পাবো, ঠিক আছে। তাহলে দেখো আমরা কিন্তু ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল পেলাম। এখন আমরা এই ভূমির সাপেক্ষে ক্ষুদ্র অংশের মোমেন্ট অফ ইনারশিয়া বের করব, ঠিক আছে। তাহলে ভূমি হচ্ছে কি আই এ বি ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, মোমেন্ট অফ ইনারশিয়া ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে কোনো একটা ক্ষেত্রের ক্ষেত্রফল এবং যে অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া বের করব, ওই অক্ষ থেকে ওই ক্ষেত্রফল পর্যন্ত দূরত্বের বর্গের গুণফলই হচ্ছে আমাদের কি, মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে আমাদের এখানে আমাদের দূরত্ব হচ্ছে ওয়াই, এর উপর স্কয়ার, এর সঙ্গে আমাদের ওই ক্ষুদ্র ক্ষেত্রের ক্ষেত্রফল ডিএ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, আই এ বি ইজ ইকুয়াল টু ওয়াই স্কয়ার ইন্টু বি এইচ মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এইচ ইন্টু ডিওয়াই, ঠিক আছে।
তাহলে এখন আমরা কি করব, আমরা ক্ষুদ্র অংশের জন্য পাইলাম কিসের সাপেক্ষে, এই ভূমির সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া। এখন আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে কি হবে, এখানে দেখো আমাদের লিমিটটা শুরু হবে 0 থেকে, আমাদের লোয়ার লিমিট হবে 0, কারণ আমাদের দেখো ভূমি একদম ত্রিভুজের একদম একদম নিচে, অর্থাৎ আমাদের একদম ত্রিভুজের ভূমিটা এখানে অক্ষ হিসাবে ধরা হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এইচ এর মান কি 0 না, তাহলে এই 0 থেকে একদম টপ পর্যন্ত এই মানের মধ্যে আমরা ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। তাহলে এখানে আমাদের লোয়ার লিমিট হবে 0 এবং আপার লিমিট হবে এইচ, ঠিক আছে। তাহলে তোমরা এখন লিখবা, অতএব সম্পূর্ণ অংশের মোমেন্ট অফ ইনারশিয়া কি হবে, আমরা ইন্টিগ্রেশন করলে কি পাবো, আই, এটা আমরা কিসের সাপেক্ষে বের করতেছি, আমরা কিন্তু ভূমির সাপেক্ষে বের করতেছি। প্রথমে কিন্তু আমরা ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে বের করতেছি না, সেজন্য এখানে নাম কি হয়ে গেছে, আই এ বি হয়েছে, ঠিক আছে। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো হচ্ছে কি, এটা হচ্ছে আমরা সমান লিখতে পারবো হচ্ছে ইন্টিগ্রেশন লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে এইচ, এবং এখানে ওয়াই স্কয়ার ছিল, এবং এখানে ছিল বি ইনটু এইচ মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এইচ, ঠিক আছে। এরপর এখান থেকে কি হবে, এখানে আমাদের ডিওয়াই থাকতেছে। এখন ভাই দেখো তো, এখানে আমাদের যে জিনিসগুলো ধ্রুবক অর্থাৎ কনস্ট্যান্ট, সেগুলো আমরা কি করব, সেগুলো আমরা বাহিরে বের করে দিব, ঠিক আছে। তাহলে আসলে দেখি এখানে কি করা যায়। এখানে আমরা এখানে লোয়ার লিমিট লিখবো 0, উপরে আপার লিমিট এইচ, এবং এই আমাদের বি বাই সরি এখানে আমরা বি বাই এইচটাকে আগে বাইরে নিয়ে আসি, হ্যাঁ, এই যে বি বাই এইচটাকে বাইরে নিয়ে আসি, এই দুইটা হচ্ছে আমাদের এখানে কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে বাইরে আসার পর ইন্টিগ্রেশন লোয়ার লিমিট 0, আপার লিমিট এইচ, এখানে বি দিয়ে গুণ করে দিলে, সরি বি দিয়ে না, ওয়াই স্কয়ার দিয়ে গুণ করে দিলে এইচ ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই কিউব ডিওয়াই, ঠিক আছে। এখানেও আমরা গত ম্যাথে মানে গত প্রমাণের মতো ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx ইজ ইকুয়াল টু আমরা যে সূত্রটা দেখছিলাম, অর্থাৎ এটা ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, ঠিক আছে। এটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে দেখো, এখানে আমাদের dx বাহিরেই থাকবে। এখানে যদি আমরা ইন্টিগ্রেশন করে দেই, h এর কোনো ইন্টিগ্রেশন হবে না, এখানে শুধু y এর ইন্টিগ্রেশন হবে। তাহলে এখানে h এর মতোই থাকবে, এখানে y টু দি পাওয়ার 2 প্লাস 1 সূত্র অনুযায়ী যা পাওয়ার থাকবে তার সঙ্গে 1 যোগ হবে, এবং পাওয়ার প্লাস 1টা নিচেও চলে আসবে একবার, ঠিক আছে। এরপর আমাদের এখানে মাইনাস আছে, এখানে মাইনাস দিয়ে আমরা কি করব, এটারও আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে এখানে কি হবে, y টু দি পাওয়ার 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1, তারপরে ক্লোজ করে দিয়ে এখানে লিমিট দিব 0 থেকে h পর্যন্ত, ঠিক আছে। এরপরে আসো আমরা সাইডে একটু এটা করে দেখাই। এখানে যদি করি তাহলে দেখো কি আসবে, এখানে আমাদের এই চিহ্ন হবে না, সমান সমান হবে, সমান সমান বিএইচ। এখন আমরা এখানে যদি লিমিট বসাই, তাহলে আপার লিমিট প্রথমে বসাবো, সেটা কি এইচ, ঠিক আছে। তাহলে এইচ এর ভ্যালুটা এখানে বসায় দাও, আবার এখানেও বসায় দাও, ঠিক আছে। তাহলে দেখো এইচ ইন্টু এইচ টু দি পাওয়ার, এখানে ওয়াই এর জায়গায় জাস্ট কি বসাবো, এইচ বসাবো। তাহলে এইচ, এখানে ওয়াই এর উপর কি ছিল, পাওয়ার 3 ছিল, 2 আর 1 যোগ করলে কত হয়, 3 হয়। তাহলে এইচ কিউব ডিভাইডেড বাই নিচে ছিল হচ্ছে 2 প্লাস 1 3। তারপর এখানে আমাদের মাইনাস ছিল, মাইনাসটা দিলাম, এটা কিন্তু সূত্রের মাইনাস না, এখানে আমাদের এই ইকুয়েশনেরই মাইনাস এটা, ঠিক আছে। তাহলে এখানে আসছিল হচ্ছে y টু দি পাওয়ার 4, অর্থাৎ 3 প্লাস 1 ছিল, তাহলে y এর জায়গায় বসবে আপার লিমিট h। তাহলে h টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 4। এখন এখানে তোমাদের একটা কি আছে, সূত্রের মাইনাস আছে। মাইনাস থাকার পরে এখন তুমি কি করবা, যদি এখন তুমি এগুলোর লিমিট 0 বসাও, ঠিক আছে, অর্থাৎ সরি লিমিট না, এগুলোর তুমি যখন y এর জায়গায় 0 বসাও, তাহলে কি হবে দেখো তো, ওয়াইটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে না। আর 0 দিয়ে যদি কোনো কিছুকে গুণ করা হয়, সেটা কি হয়ে যায়, 0 হয়ে যায়, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি এখন 0 লিমিট এই জায়গাগুলোতে বসাও, অর্থাৎ ওয়াই এর জায়গায় বসাও এখানে এবং এখানে, তাহলে পুরো জিনিসটা মাইনাস সরি 0 হয়ে যাবে, ঠিক আছে। সেজন্য এই যে মাইনাসের পরের অংশটা আমরা লিখতেছি না। বুঝতে পারছো কি, বুঝতে পারছো আশা করতেছি, ঠিক আছে। তাহলে ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, বি ডিভাইডেড বাই এইচ, এখান থেকে আমরা লসাগু করব। এখানে আমাদের 12 নেওয়া লাগবে, 12 যদি নেই তাহলে কি আসবে দেখো, এখানেও আমাদের h টু দি পাওয়ার 4 আছে, এখানেও h টু দি পাওয়ার 4 আছে। তাহলে এখানে আমাদের 3 দিয়ে ভাগ করলে 4, 4 h টু দি পাওয়ার 4 মাইনাস 4 দিয়ে ভাগ করলে 3, 3 h টু দি পাওয়ার 4, ঠিক আছে। তাহলে দেখো এটা আমরা পাচ্ছি কি, b ডিভাইডেড বাই h ইনটু উপরে আমাদের 4টা থেকে 3টা কাটে গেলে থাকতেছে একটা h টু দি পাওয়ার 4, নিচে 12, ঠিক আছে। এখন কি করবা ভাইয়া দেখো,
এখানে একটা এইচ নিচে আছে এবং উপরে আছে এইচ টু দি পাওয়ার 4, তাহলে একটা এইচ কেটে যাচ্ছে না, তাহলে বিএইচ কিউব ভাগ আমাদের এখানে হবে কি 12। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা হচ্ছে এই এ বি অক্ষের সাপেক্ষে বা ভূমির সাপেক্ষে আমরা এই ত্রিভুজের মোমেন্ট অফ ইনারশিয়া বের করলাম। এখন ভাই আমরা এখানে কি করব, সমান্তরাল অক্ষীয় যে উপপাদ্যটা আছে সেই সমান্তরাল অক্ষীয় উপপাদ্যটা প্রয়োগ করব। আমরা সমান্তরাল অক্ষীয় উপপাদ্য, এখানে যেহেতু আমাদের সমান্তরাল অক্ষ কোনটা, এই এ বিটাই, ঠিক আছে, তাহলে আই এ বি, অর্থাৎ ধরো আমাদের ত্রিভুজের ভরকেন্দ্র যদি এই জায়গা হয় এবং এটা যদি এক্স অক্ষ হয়, ঠিক আছে, তাহলে এটা সমান্তরাল অক্ষ কোনটা, আমাদের এই যে এবি অক্ষটা না, তাহলে এখানে সমান্তরাল অক্ষটা হচ্ছে কি এবি, তাহলে সেই জন্য আমাদের সমান্তরাল অক্ষীয় উপপাদ্যের সাহায্যে যে আমরা মোমেন্ট অফ ইনারশিয়া পাবো সেটাকে আমরা প্রকাশ করব হচ্ছে আই এ বি ইজ ইকুয়াল টু, সেটা কি হয়, ত্রিভুজের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া অর্থাৎ আই সি জি এক্স, তো যেহেতু এটা এক্স অক্ষের সমান্তরাল সেই জন্য আই সি জি এক্স প্লাস আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল এ ইনটু এই সমান্তরাল অক্ষ এবং ভরকেন্দ্রগামী অক্ষের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই দূরত্বটা কতটুকু হবে, দূরত্বটা হবে হলো, আমরা জানি হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র থাকে কতটুকু উপরে, ভূমি থেকে এইচ ডিভাইডেড বাই 3 পরিমাণ উপরে থাকে। ঠিক আছে, তাহলে আমাদের এই এইচ ডিভাইডেড বাই 3 এর উপরে কিউব হবে। ঠিক আছে, এইচ ডিভাইডেড বাই 3, সরি কিউব না স্কয়ার হবে, অর্থাৎ আমরা কিন্তু ভরকেন্দ্র অধ্যায় দেখছিলাম ত্রিভুজের ভরকেন্দ্র সমকোণ থেকে, এটা যদি পুরোটা এইচ হয়, সমকোণ থেকে এইচ ডিভাইডেড বাই 3 অংশ উপরে থাকে এবং এই টপ থেকে অর্থাৎ সূক্ষ্মকোণ থেকে 2h ডিভাইডেড বাই 3 পরিমাণ নিচে থাকে, অর্থাৎ এমন একটা জায়গায় থাকে। ঠিক আছে, তাহলে আমাদের এই যে ভরকেন্দ্র এবং এই ভূমির মাঝে আমাদের ডিসটেন্সটা কতটুকু হবে, h ডিভাইডেড বাই 3 হবে না, h ডিভাইডেড বাই 3 হবে কিন্তু। তাহলে ভাই দেখো, অর্থাৎ আমাদের এটা এখানে বসালাম। এখন আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে আইসিজি এক্স, অর্থাৎ ভরকেন্দ্র আমি অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে এটাকে এই পাশে রেখে এই জিনিসটাকে তুমি এই পাশে পার করে দাও, আই CgX is equal to IAB plus A into H divided by 3 এর উপর স্কয়ার। ঠিক আছে, এখন তুমি IAB এর মান বসাও, I CgX is equal to IAB is equal to, আমরা কি লিখতে পারবো, দেখো একটু আগে কিন্তু পাইলাম BH কিউব ভাগ 12, তাহলে BH কিউব ভাগ 12 প্লাস আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানি, হাফ ইন্টু ভূমি হচ্ছে বি, উচ্চতা হচ্ছে এইচ। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, তাহলে হাফ ইন্টু বি এইচ, এর সঙ্গে গুণ হবে কি এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 9, অর্থাৎ আমরা স্কোয়ারটা এখানে করে দিলাম। ঠিক আছে, এরপর আবার তাহলে কি লিখতে পারবো, আই সিজি এক্স ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারবো হচ্ছে কি, দেখো এটা যদি আমরা পুরোটা ক্যালকুলেশন করি, বিএইচ কিউব ভাগ 12 আছে এখানে, এবং এই পুরোটাকে ক্যালকুলেশন করলে কি হবে দেখো তো, এখানে বিএইচ কিউব হবে এবং নিচে হবে 18। ঠিক আছে, তাহলে এরপর আমরা কি করব, দেখো এরপর আমরা কি করব, এখান থেকে আইসিজিএক্স ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা যদি লসাগু করি তাহলে হবে কত, দেখো তো 36 হবে। ঠিক আছে, 36, তাহলে 36 এর মধ্যে 12 যায় 3 বার, তাহলে 3 বিএইচ কিউব মাইনাস 18 যায় 2 বার, 2 বিএইচ কিউব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করব, একটা 3টা থেকে 2টা কাটা গেলে থাকে একটা, তাহলে বিএইচ কিউব ভাগ 36 প্রমাণিত। ঠিক আছে, তাহলে আশা করতেছি তোমরা বুঝতে পারছো। এখন আমাদের যদি এখানে প্রমাণ করতে বলতো যে ভরকেন্দ্রগামী y অক্ষের সাপেক্ষে প্রমাণ করার জন্য, তখন আমরা এখানে তোমরা লিখে দিবা অনুরূপভাবে আই সিজি ওয়াই ইজ ইকুয়াল টু, আমাদের কি হবে তখন, এইচ বি কিউব ডিভাইডেড বাই 36। ঠিক আছে, অর্থাৎ তোমরা যে অক্ষের সাপেক্ষে নির্ণয় করবা ওই অক্ষের সাপেক্ষে যে বাহুটা থাকবে সেটা আমাদের ফ্রি থাকবে এবং অপর বাহুটার উপর কিউব হবে। ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রে, আয়তাকার সেকশনের ক্ষেত্রে আমরা এরকমই দেখছিলাম। আর আমাদের যখন আমাদের ওয়াই অক্ষের সাপেক্ষে নির্ণয় করতে হবে তখন ওয়াই অক্ষের সমান্তরাল কোণটা, ত্রিভুজের উচ্চতাটা। ঠিক আছে, তাহলে তখন এইচটা ফ্রি থাকবে, আর যেটা আমাদের সমান্তরাল নয় সে বাহু হচ্ছে এখানে কি বি। ঠিক আছে, তাহলে বির উপর কিউব হবে, নিচে 36। এভাবে তোমরা এটা মনে রাখতে পারো। তো এই জিনিসগুলো একজন একভাবে মনে রাখে, আমি এভাবে মনে রাখছিলাম, সেটা তোমাদের বলে দিলাম। তাহলে আশা করতেছি এই প্রমাণটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস পরবর্তীতে আলোচনা করব। এখন ভাই আমরা আলোচনা করব হচ্ছে সেকশন মডুলাস নিয়ে। তো সেকশন মডুলাস জিনিসটা তোমাদের বইয়ে একটু আগে আলোচনা করছিল, আমি এটা পরে আলোচনা করতেছি, কারণ তোমরা
ওই অবস্থায় আলোচনা করলে তোমরা তো হচ্ছে আয়তাকার সেকশনের জন্য মোমেন্ট অফ ইনারশিয়া বা কোনো সেকশনেরই মোমেন্ট অফ ইনারশিয়ার সূত্র তোমরা জানতে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমাদের ওটা বুঝাইতে একটু অসুবিধা হয়ে যেত। তো দেখো, সেকশন মডুলাস হচ্ছে কোনো একটা ক্ষেত্রের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়াকে, ঠিক আছে, কি কে? মোমেন্ট অফ ইনারশিয়াকে ওই অক্ষের ভরকেন্দ্রগামী অক্ষ হতে তার বহিস্থ প্রান্ত পর্যন্ত দূরত্ব দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের সেকশন মডুলাস। যেমন এখানে তোমরা দেখো আয়তাকার সেকশনের এটা যদি এক্স এক্স অক্ষ হয়, তাহলে এই এক্স এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া ইজ ইকুয়াল টু আমরা কি জানি? আই সিজিএক্স ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে বিডি কিউব ভাগ 12, এটা জানি, তাই তো? এখন আমরা সংজ্ঞাতে কি জানলাম? যে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়াকে ভরকেন্দ্র হতে বহিস্থ প্রান্ত পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্ব দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় সেটাই হচ্ছে সেকশন মডুলাস। তাহলে এই ভরকেন্দ্র থেকে এদিকের দূরত্ব d/2, এদিকের দূরত্ব d/2, এই বহিস্থ প্রান্ত পর্যন্ত দূরত্ব দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা এই আয়তাকার সেকশনের জন্য আমরা সেকশন মডুলাস পাবো, ঠিক আছে? তাহলে কি করব? এখানে দেখো আমরা বিডি কিউব, এখানে তোমরা লেখো আয়তাকার সেকশনের আয়তাকার সেকশনের সেকশন মডুলাস কি হবে? দেখো, সেকশন মডুলাসকে জেড দ্বারা প্রকাশ করা হয়। এখানে আমরা এক্স অক্ষেরটা প্রায় করতেছি, সেজন্য জেড এক্স এক্স ইজ ইকুয়াল টু হবে হলো বিডি কিউব ভাগ 12। এটাকে আবার ভাগ করতে হবে হলো কি দ্বারা? এটাকে আবার ভাগ করতে হবে হলো, আর এইভাবে ভাগটা লিখি তাহলে মনে ভালো দেখা যাবে, d/2 দ্বারা। কি দ্বারা? d/2 দ্বারা। এখন এই ভাগটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কি হয়ে যাবে? এটা উল্টে যাবে। তাহলে বিডি কিউব ভাগ 12 ইন্টু 2 ডিভাইডেড বাই ডি, অর্থাৎ এই ভাগটাকে আমরা গুণ করে দিই, এটাকে উল্টে দিই। এটা তো আমরা জানি, আমরা বীজগণিতে দেখছি, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে দেখবা কি আমাদের এখানে কি হচ্ছে? ডি একটা ডি কেটে যাচ্ছে, বিডি স্কোয়ার ডিভাইডেড বাই 6, ঠিক আছে? তাহলে আমাদের আয়তাকার সেকশনের জন্য সেকশন মডুলাস অর্থাৎ এক্স এক্স অক্ষের সেকশন মডুলাস হবে হচ্ছে বিডি স্কোয়ার ডিভাইডেড বাই 6। অনুরূপভাবে যদি আমরা জেড ওয়াই ওয়াই বের করতাম, জেড ওয়াই ওয়াই, তাহলে হয়তো হলো ডিবি স্কোয়ার ডিভাইডেড বাই 6, ঠিক আছে? অর্থাৎ আমাদের বিষয়টা হলো কি, ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়াকে ভরকেন্দ্র হতে বহিস্থ প্রান্ত পর্যন্ত দূরত্ব দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যাবে বা যে জিনিসটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের সেকশন মডুলাস, ঠিক আছে? তোমাদের বইয়ে দেখো বৃত্তাকার সেকশনের জন্য দেওয়া আছে। তোমরা যদি বৃত্তাকার সেকশনের সূত্র এখনো দেখো নাই, তাহলে বৃত্তাকার সেকশনের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়ার সূত্র হচ্ছে, আমরা যদি আইজি দিয়ে প্রকাশ করি তাহলে এটা হবে হচ্ছে পাই ডি টু দি পাওয়ার 4 ভাগ 64। এটা হচ্ছে আমাদের বৃত্তাকার সেকশনের জন্য ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া। এটা তোমাদের আইসিজি এক্স এর সাপেক্ষে এবং ওয়াই এর সাপেক্ষে দুইটার জন্য এই একই সূত্র। কারণ তুমি বৃত্তাকার সেকশনের এদিকেও তুমি যদি অক্ষ কল্পনা করো সেক্ষেত্রে ডির মান দা পাবা, এই এক্স অক্ষ বরাবর অক্ষ কল্পনা করলেও তোমরা ডির মান একই পাবা। অর্থাৎ বৃত্তাকার সেকশনে ব্যাসার্ধ সব জায়গাতে সেমই হয়, ঠিক আছে? তুমি সেটা অক্ষ বরাবর দেখো না কেন আর এক্স অক্ষ বরাবর দেখো না কেন, ঠিক আছে? তাহলে এখানে আমাদের আই জেড এক্স এক্স বা জেড ওয়াই ওয়াই ইজ ইকুয়াল টু হবে কি, আমাদের এখান থেকে বহিস্থ প্রান্ত পর্যন্ত দূরত্ব কত? d/2। তাহলে এখানে আমাদের আছে পাই ডি টু দি পাওয়ার 4 ভাগ 64, এর সঙ্গে আমাদের ভাগ হবে হচ্ছে d/2 দিয়ে। তাহলে এখানে আমাদের পাই ডি টু দি পাওয়ার 4 ভাগ 64 ইন্টু 2 ডিভাইডেড বাই ডি, এখান থেকে একটা ডি কেটে যাবে, তাহলে ডি কিউব থাকবে, ঠিক আছে? আর 2 কেটে গেলে এখানে আমাদের 32 থাকবে। তাহলে দেখো এখানে কি আসবে? পাই ডি টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 32, ঠিক আছে? এটা আমাদের বৃত্তাকার সেকশনের সেকশন মডুলাস, ঠিক আছে? এভাবে আমরা সেকশন মডুলাস যে কোনো সেকশনের জন্য বের করতে পারবো। আশা করতেছি তোমরা সেকশন মডুলাসটা সম্পর্কে বুঝতে পারছো। এখন আমরা তোমাদের পোলার মোমেন্ট অফ ইনারশিয়া সম্পর্কে আলোচনা করব। তাহলে ভাইয়া এখন আমরা আলোচনা করব হচ্ছে কি নিয়ে? এখন আমরা আলোচনা করব হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনারশিয়া নিয়ে। তো এর আগে আমরা দেখছিলাম যে এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করে দেখছি, এর আবার ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করে দেখছি। তো পোলার মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে, আমরা জানি আমাদের অক্ষ হচ্ছে তিনটা, একটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর একটা হচ্ছে জেড অক্ষ। তোমরা একটা ঘরের কর্নার দেখো, কর্নারে দেখবা
কর্নার এইদিকে একটা দেয়াল গেছে, এইদিকে একটা দেয়াল গেছে এবং কর্নার বরাবর একটা অক্ষ উঠে গেছে, ঠিক আছে। তো এরকম তিনটা অক্ষ যখন এক জায়গায় মিলিত হয় তখন দেখতে এইরকম হয়, ঠিক আছে। তো এটার হচ্ছে যেটা খাড়া অক্ষ আছে সেটা হচ্ছে আমাদের জেড অক্ষ, অর্থাৎ উপরের দিকে যে অক্ষটা, ঠিক আছে, অর্থাৎ ঘরের কর্নার বরাবর উপরের দিকে যে অক্ষটা উঠে গেছে সেটা হচ্ছে আমাদের জেড অক্ষ। এই জেড অক্ষের সাপেক্ষে কোনো ক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়াকেই বলা হয় পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে। এখন দেখো পোলার মোমেন্ট অফ ইনার্শিয়ার যে সূত্রটা আছে সেটা কি, দেখো পোলার মোমেন্ট অফ ইনার্শিয়াকে প্রকাশ করা হয় আই জেড দিয়ে। আই জেড ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো কোন সেকশনের এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস কোন সেকশনের ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। এটা আমি তোমাদের এখন প্রমাণ করে দেখাচ্ছি কিভাবে। দেখো এখানে একটা বস্তু, ধরো একটা বস্তু আছে পি, ঠিক আছে। এই বস্তুর আমরা ধরলাম এই যে ওয়াই অক্ষ থেকে এক্স পরিমাণ দূরত্বে অবস্থান করতেছে এবং এক্স অক্ষ থেকে ওয়াই পরিমাণ দূরত্বে অবস্থান করতেছে, ঠিক আছে। আর জেড অক্ষ থেকে আর পরিমাণ দূরত্বে অবস্থান করতেছে, ঠিক আছে। অর্থাৎ এটা এই যে এক্স এবং ওয়াই তলের উপর অবস্থিত একটা বস্তু। তাহলে দেখো এখানে কি হবে, এখানে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার আগে তোমাদের এখানে পিথাগোরাসের সূত্রটা একটু বুঝতে হবে। দেখো এখানে আমাদের এখানে যে ত্রিভুজটা তৈরি হয়েছে, হ্যাঁ এরকম একটা ত্রিভুজ তৈরি হয়েছে, দেখো দুই পাশে, এই পাশেও তৈরি হয়েছে এই পাশেও তৈরি হয়েছে। এইরকম একটা ত্রিভুজ এখানে তৈরি হয়েছে, এটা আমাদের সমকোণ, ঠিক আছে। যদি দেখি একটু অন্যরকম মনে হচ্ছে, কিন্তু আমাদের এটা ধরলাম হচ্ছে এটা আমাদের কি সমকোণ, ঠিক আছে, 90 ডিগ্রি। তাহলে দেখো তো এটা যদি আর হয়, এটা যদি তোমাদের ওয়াই হয়, আর দেখো তো এই বাহু আর এই বাহু সমান না, এই বাহু কিন্তু সমান, তাহলে এটা হচ্ছে কি এক্স। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি জানি, এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে অতিভুজ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা জানি না, ওয়াই স্কোয়ার জানি কিন্তু। তাহলে এখন তুমি কি করবা, এই জেড অক্ষের সাপেক্ষে এই বস্তুর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার চেষ্টা করো, ঠিক আছে। তাহলে সেটা কি হবে দেখো, যদি আমরা ক্ষুদ্র একটা বস্তু কল্পনা করি, তাহলে আই জেড ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো ওই বস্তুর ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষুদ্র অংশ যেহেতু সেজন্য ডিএ, এবং আমাদের ওই বস্তু পর্যন্ত দূরত্ব কি, জেড অক্ষ থেকে ওই বস্তু পর্যন্ত দূরত্ব হচ্ছে আর, তাহলে আর এর উপর স্কয়ার। অর্থাৎ আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ ইকুয়াল টু জানি বস্তুর ক্ষেত্রফলের সঙ্গে অক্ষ থেকে বস্তু পর্যন্ত দূরত্বের বর্গের গুণফল, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা আর ইজ ইকুয়াল টু আর স্কয়ার ইজ ইকুয়াল টু একটু আগে কি লিখতে পারলাম, এখানে দেখো পিথাগোরাসের সূত্র থেকে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে তুমি এখানে কি করবা, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার লিখে দিবা, এখানে ডিওয়াই লিখে দাও। তাহলে এখন তুমি এই ডিওয়াই দিয়ে ভিতরে গুণ করে দাও, সরি ডিএক্স দিয়ে, সরি ডি এ আছে এখানে, তাই তো। এখন তুমি এই ডিএ দিয়ে পুরোটাকে গুণ করে দাও, ঠিক আছে। তাহলে এক্স স্কয়ার ডিএ প্লাস ওয়াই স্কয়ার ডিএ, ঠিক আছে। এটা ইজ ইকুয়াল টু কি ভাইয়া, দেখো এটা হচ্ছে আমরা যখন ওই যে ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করছিলাম, এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করছিলাম, তখন কি ছিল, ক্ষুদ্র অংশের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া ছিল এক্স স্কয়ার ডিএ, এটা এক্স অক্ষের সাপেক্ষে, সরি এটা ওয়াই অক্ষের সাপেক্ষে, এবং এক্স অক্ষের সাপেক্ষে ছিল হচ্ছে ওয়াই স্কয়ার ডিএ, ঠিক আছে। তাহলে দেখো এখানে কিন্তু এরকমই একটা জিনিস আসছে। এখন যদি আমরা পুরোটাকে কি করি, এটা হচ্ছে আমাদের আই ওয়াই, এটা হচ্ছে আমাদের আই এক্স, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা কি করবো, ইন্টিগ্রেশন করে দেব। তাহলে ইন্টিগ্রেশন যদি করি তাহলে এক্স স্কয়ার ডিএ প্লাস ওয়াই স্কয়ার ডিএ ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা এখন সমগ্র অংশের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া পাবো, সেটা কি হবে, এক্স অক্ষের সাপেক্ষে আই এক্স প্লাস ওয়াই অক্ষের সাপেক্ষে আই ওয়াই। তাহলে দেখো তো ভাইয়া আই জেড ইজ ইকুয়াল টু কি প্রমাণিত হইলো, যে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ ইকুয়াল টু এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন আসলে আমরা কয়েকটা ক্ষেত্রের পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া দেখি। প্রথমে আমরা আয়তাকার ক্ষেত্রের জন্য আমরা জানি কি, ভরকেন্দ্রগামী এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে হচ্ছে বিডি কিউব ভাগ 12 এবং ওয়াই অক্ষের সাপেক্ষে হচ্ছে ডিবি কিউব ভাগ 12। তাহলে এই দুটো সমষ্টি করব আমরা, দেখো বিডি কিউব ভাগ 12 প্লাস ডিবি কিউব ভাগ 12। তাহলে এখানে কি আসতেছে, দেখো নিচে 12 আসতেছে এবং উপরে আসতেছে কি আসবে, এখানে বিডি কিউব প্লাস ডিবি কিউব, ঠিক আছে। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের জেড, সরি পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া কিসের, সেটা হচ্ছে আমাদের আয়তাকার সেকশনের জন্য। এখন যদি আমরা বৃত্তাকারের জন্য দেখি, বৃত্তাকারের কিন্তু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটার জন্যই কিন্তু আমাদের
মোমেন্ট অফ ইনার্শিয়ার মান হচ্ছে পাই ডি টু দি পাওয়ার 4 ভাগ 64। তাহলে দেখো এখানে কি হবে, আই জেড ইজ ইকুয়াল টু হবে হলো পাই ডি টু দি পাওয়ার 4 ভাগ 64 প্লাস পাই ডি টু দি পাওয়ার 4 ভাগ 64। এখানে তুমি যদি এই দুটাকে যোগ করো তাহলে 64 হবে এখানে, এখানে পাই ডি টু দি পাওয়ার 4 হবে প্লাস পাই ডি টু দি পাওয়ার 4 হবে। তাহলে এখানে আমাদের 2 পাই ডি টু দি পাওয়ার 4 নিচে 64, এটা কেটে দেয় 32 হয়, তাহলে এটা আসবে হচ্ছে পাই ডি টু দি পাওয়ার 4 ভাগ 32। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। তাহলে এভাবে আমরা পোলার মোমেন্ট অফ ইনারশিয়া বের করব কিভাবে, কোন একটা অবজেক্টের বা ক্ষেত্রের এক্স অক্ষের মোমেন্ট অফ ইনারশিয়া প্লাস, অর্থাৎ এক্স অক্ষের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া প্লাস ওয়াই অক্ষের সাপেক্ষে আমাদের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়ার সমষ্টি হবে হচ্ছে আমাদের কি পোলার মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে আশা করতেছি পোলার মোমেন্ট অফ ইনারশিয়া জিনিসটা কি সেটা তোমরা বুঝতে পারছো। এখন আসো আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সূত্র, অর্থাৎ কোন সেকশনের জন্য আমরা কোন সূত্র ইউজ করব সেই সূত্রগুলো একটু দেখবো, দেখে আমরা ম্যাথ শুরু করব।